আমার কথা শুনতে পাচ্ছ? কেউ এখনো জয়েন করো না। এই তোমরা যারা জয়েন করলে আমার কথা শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, ঠিক আছে। আর সবাই কোথায়? আচ্ছা, সবাই কি আমার ইনভাইটেশনটা পাইছিলে? তোমাদের সিআর কে জানো? তোমরা একটু রেসপন্স করো, যারা শুনতে পাচ্ছ একটু রেসপন্স করো। তোমরা কি আমার ইনভাইটেশন পাইছিলে সবাই? আমার কথা শোনা যাচ্ছে? যারা আসছো আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবাই ইনভাইটেশন পাইছিলে? হ্যাঁ পাইছি স্যার। আচ্ছা, তো সবাইকে বলো জয়েন করতে, 12টা তো বেজেই গেল। আচ্ছা, তোমরা যারা দেখছো আমার এই স্ক্রিনটা শেয়ার করছি, এটা দেখতে পাচ্ছো? জি স্যার, জি স্যার দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি মনে হয় তোমাদের একটা ক্লাসও নিতে পারিনি অনলাইনে, তাই না? একবার নিতে গেলাম তখন ক্লাস বন্ধ হয়ে গেল। তা আমি অ্যাসিড কেমিস্ট্রি, সরি অ্যাসিড বেজ আজকে শুরু করব, ঠিক আছে? তোমাদের কোন চ্যাপ্টার শেষ হয়েছিল লাস্ট, মনে আছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ, লাস্ট কোন চ্যাপ্টার শেষ করছিলাম মনে আছে? স্যার ইলেকট্রোকেমিস্ট্রি মনে হয়। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করছিলাম। আজকে অ্যাসিড বেস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি, তোমরা ওই কারো কোশ্চেন থাকলে তোমরা হ্যান্ড রাইজ করো, ঠিক আছে? আর এমনি ওভারঅল তোমরা কেমন আছো? এই গাড়ি থেকে এটা রিয়াদ সরকার।
তোমরা জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো, না হলে ক্লাস শুরু করা যাচ্ছে না। তোমরা 30 জন, আচ্ছা 17 জন জয়েন করছে, আর সবাই কই? 20 জনের উপরে থাকে এমনি। 30 জনের উপরে এমনি, সেটাই 17 জন জয়েন করছে, আর কই সবাই? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আস্তে আসে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরো সবাই আসুক, তারপরে শুরু করি আস্তে আস্তে। ঠিক আছে, এমনি ওভারঅল তোমরা ভালো ছিলে? জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো। আচ্ছা যাক, এমনি তোমার ফ্যামিলির সবাই তো ভালো আছে তাই না? এই করোনা কালীন অবস্থায় আসলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সম্ভাবনাও খুবই কম। তো তোমরা ভালো থাকো, এটাই চাই। আর এইভাবে ক্লাস নেওয়া আসলে খুব কষ্টের। সামনাসামনি না দেখে ক্লাস নেওয়া, আর এই যে মানে এটা খুব মানে কষ্টের একটা বিষয়। স্যার সারাদিন একটু না তাকিয়ে থাকে, একটু চোখ ব্যথা করে বলে। সেটাই না, আমাদের সবচেয়ে কষ্ট লাগে তোমাদের মুখ দেখতে পারি না, আর মুখ দেখতে না পারলে আসলে ক্লাস নেওয়ার মজা নাই, বুঝছো? তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে কিছু করারও নাই। আচ্ছা, যতটা সম্ভব তোমরা একটু চেষ্টা করো এই ক্লাসগুলো ফলো করতে। আর তোমাদের কাছে কি এই বইটার ফটোকপি ইয়ে আছে, পিডিএফ আছে? ইয়েস স্যার, আছে। আচ্ছা, আমি ডাইরেক্ট পিডিএফ থেকেই পড়াচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের মানে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমি আর অন্য কোনো বই ফলো করবো না, শুধুমাত্র এটাই। ঠিক আছে, এখান থেকেই তোমরা মেনলি প্রত্যেকটা চ্যাপ্টার এগুলো দেখবা, এখান থেকে ইলেকট্রোকেমিস্ট্রি পড়বা, আর অ্যাসিড বেসটা মেনলি এখান থেকে পড়বা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কতজন আসলো? 19 জন। তোমাদের কি নেক্সট ক্লাস ছিল? নেক্সট ক্লাস শেষ হয়েছে, মানে এই সরি, আগের ক্লাসগুলো, আগের ক্লাসটা শেষ হয়েছে? হ্যাঁ জি স্যার, স্যার। শেষ। আচ্ছা, তো সবাই আসতে একটু দেরি করছে, 19 জন মাত্র। তোমাদের এমনি ফেসবুক গ্রুপ নাই? আছে স্যার। স্যার মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপও আছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে ফেসবুকে। আমার ইনভাইটেশন যখন পাবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? অনেক সময় অনেকের মেইল আইডি থাকে না, মেইলটা যায় না অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, যাতে 100% সবাই প্রেজেন্ট থাকে। এবং এটার উপরেই তো তোমরা মনে হয় জানো যে তোমাদের এটার উপরে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। তোমরা, আমি যতটুকু ক্লাস নেব এর ভিতরে যারা পুরোটা প্রেজেন্ট থাকবে তারা 100% অ্যাটেন্ড, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো, অ্যাটেন্ডেন্সটার দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে না পারলে হ্যান্ড রেজ করবা সাথে সাথে। হ্যাঁ, আমি সাথে সাথে তোমাদের ওই টপিকসটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা অ্যাসিড বেস সম্পর্কে মেনলি কি জানি, যে আমরা যে অ্যাসিড গুলো ল্যাবে দেখি বা বেস যেগুলো দেখি, তাই না? এমনি কমনলি যদি আমরা দেখি যে হাইড্রোজেন কন্টেন্ট সাবস্টেন্স মেনলি অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ঠিক আছে, তারপরে নাইট্রিক অ্যাসিড, যেগুলো দেখবে প্রথমে হাইড্রোজেন দিয়ে শুরু হয়। ঠিক আছে, বেজের ক্ষেত্রে কি হয়, ওএইচ আয়ন থাকে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এইগুলো আমরা মেনলি হচ্ছে অ্যাসিড এবং বেজ হিসেবে চিনি। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন থাকে এবং একটা আয়নিক সাবস্টেন্স থাকে, মেইনলি সেটা হচ্ছে তোমার কোনো নন মেটাল সাবস্টেন্স হয়। আর বেজের ক্ষেত্রে মেটাল সাবস্টেন্সের সাথে হাইড্রক্সিল গ্রুপ থাকে। এটাই আমরা বেসিক একটা ধরে নিই যে এগুলোই এগুলোই অ্যাসিড, অ্যাসিড বা এগুলোই বেস। কিন্তু তিনটা কনসেপ্ট আছে যেটার উপরে বেস করে আমরা অ্যাসিড বেস বলতে পারি। যেমন অনেক সময় হাইড্রক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়ন না থাকা সত্ত্বেও আমরা তাদেরকে অ্যাসিড বেস বলি। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে একটা বেস। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা বেস। তারপরে ওয়াটার, ওয়াটার হচ্ছে তোমার অ্যাসিড বেস, দুইটাই হতে পারে।
তো সেক্ষেত্রে আমরা ডিটেকশন করব কিভাবে যে কোনটা অ্যাসিড কোনটা বেস, ঠিক আছে? তো সেক্ষেত্রে তিনটা কনসেপ্টের উপরে ডিপেন্ড করে অ্যাসিড বেস আসলে ইয়ে করা হয়। যেমন ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, আর থার্ড ইয়ে হচ্ছে লুইস কনসেপ্ট, ঠিক আছে? এখন দেখো আরহেনিয়াস কনসেপ্ট কি। আরহেনিয়াস 1884 এ কনসেপ্টটা প্রপোজ করে। এখন সে তার কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড ইজ এ কম্পাউন্ড দ্যাট রিলিজেস H প্লাস আয়ন ইন ওয়াটার। ওয়াটারে যেটা H প্লাস আয়ন দেয় এমন একটা কম্পাউন্ড যেটা ওয়াটারের ভিতরে H প্লাস আয়ন দেয়। আর বেজ ইজ এ কম্পাউন্ড হুইচ রিলিজেস OH আয়ন ইন ওয়াটার। দেখো দুইটা ক্ষেত্রেই কমন কি ওয়াটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, একটা H প্লাস আয়ন দেবে আর একটা হচ্ছে OH মাইনাস আয়ন দেবে, কিন্তু কমন কি ওয়াটার, তার মানে ওয়াটারের প্রেজেন্স এখানে থাকতেই হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমরা একটু চেষ্টা করো একটু ইয়ে দেওয়ার, হ্যাঁ, মানে কোন জায়গায় বুঝতে না পারলে সাথে সাথে কোশ্চেন করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে ওয়াটার হচ্ছে কমন, এখানে হাইড্রোজেন আয়ন দেবে, এখানে হাইড্রক্সিল আয়ন দেবে। এই রিঅ্যাকশনের ভিতরে তুমি দেখলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি দেয়, হাইড্রোজেন আয়ন দেয় ওয়াটারে, আর সোডিয়াম হাইড্রক্সাইড কি দেয়, হাইড্রক্সিল আয়ন দেয় ওয়াটারের ভিতরে। তার মানে হাইড্রোক্সিল ক্লোরাইড খুব সহজেই আরএনএস কনসেপ্ট অনুযায়ী বলা যায় যে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বেস, ঠিক আছে? তো সেক্ষেত্রে আরহেনিয়াস কনসেপ্টের কিছু লিমিটেশন আছে, যেটা তোমাকে প্রথমেই বললাম যে এখানে ইন প্রেজেন্স অফ ওয়াটার হতে হবে, ওয়াটারের প্রেজেন্সে হতে হবে। তার মানে এখন যদি ওয়াটারের প্রেজেন্সে না থাকে, যেমন অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, কিন্তু গ্যাস হলেও সেটা হচ্ছে একটা বেস, তাহলে সেক্ষেত্রে ওয়াটার প্রেজেন্ট নাই, সেক্ষেত্রে অ্যামোনিয়াকে আমি কিভাবে বেস বলবো, ঠিক আছে? এ একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে দেখো ওয়াটারের ভিতরে কখনো H প্লাস এবং OH মাইনাস আয়ন কখনো এক্সিস্ট থাকে না, অর্থাৎ আলাদা আলাদা থাকে না। H প্লাস এবং OH মাইনাস আয়ন যখনই থাকবে তখন তারা ওই বিক্রিয়া করে, মানে তারা যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, H3O, ঠিক আছে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, এই যে H3O প্লাস আয়ন তৈরি করবে। তার মানে কি আমরা ওয়াটারে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন ফ্রি ভাবে পাবো না। তা আলটিমেটলি কি হয়, ওয়াটারের প্রেজেন্সে এই থিওরিটা আসলে এক্সিস্ট করে না, ঠিক আছে? সিমিলারলি ওএইচ এর ক্ষেত্রে ওএইচ আয়নে যখন অতিরিক্ত ওএইচ আয়ন থাকবে তখন সে হাইড্রোনিয়াম আয়নের সাথে আবার ইয়ে করে ও দুইটা ওএইচ যুক্ত হয়ে H3O2 তৈরি করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও আরেকটা প্রবলেম। তো আলটিমেটলি দেখা যায় যে আরএনএস কনসেপ্টটা আসলে হয় না। আরেকটা এই যে তোমাদেরকে বললাম, এই যে সেম বেস ডাজ নট কন্টেইন ওএইচ আয়ন, যেমন অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম অক্সাইড এগুলো ওএইচ আয়ন কনসেপ্ট কন্টেইন করে না। তাহলে সেক্ষেত্রে এরা কি হবে, অ্যাসিড হবে না বেস হবে, ঠিক আছে? এগুলো বের করা যায় না। তাহলে আরএনএস কনসেপ্ট কি, আরএনএস কনসেপ্টের লিমিটেশন কি আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, এরপরে আসো ব্রোনস্টেড লাউরি কনসেপ্ট। 1923 সালে ব্রোনস্টেড এবং লাউরি এই দুইজন আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্টলি এটা প্রপোজ করে। তো সেক্ষেত্রে কি হয় যে অ্যাসিড হচ্ছে কি একটা মলিকুলার আয়ন দ্যাট ডোনেট প্রোটন আয়ন, ঠিক আছে? এবং বেজ হচ্ছে কি দ্য মলিকুল অর আয়ন দ্যাট একসেপ্ট প্রোটন। বেজ অ্যাসিড হচ্ছে মলিকুলার আয়ন ডোনেট প্রোটন, আর হচ্ছে একসেপ্ট প্রোটন, তার মানে যে প্রোটন ডোনেট করে সে অ্যাসিড, আর যে প্রোটন একসেপ্ট করে সে হচ্ছে বেজ। তাহলে এক্ষেত্রে ব্রোনস্টেড কনসেপ্ট আর লাউরি কনসেপ্টের যদি আমরা মানে তুলনা করি, সরি আরএনএস কনসেপ্টের, তাহলে এখানে ওয়াটারের কোনো প্রয়োজন নাই, আছে? এখানে ওয়াটার দরকার নাই, এখানে শুধু হাইড্রোজেন আয়ন কে দিচ্ছে, হাইড্রোজেন প্রোটন কে দিচ্ছে, ঠিক আছে? হাইড্রোজেন আয়ন কে দিচ্ছে আর কে হচ্ছে প্রোটন গ্রহণ করছে, শুধু এটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেমন অ্যামোনিয়া সে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন একসেপ্ট করে। অ্যামোনিয়া যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেমন এখানে এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। যেহেতু এই হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করছে, এই যে এখানে যে দুইটা ইয়ে দেখছো, ঠিক আছে? এগুলো বলা হয় হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। এই লোন পেয়ার ইলেকট্রনের কারণে সে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন প্লাস, ঠিক আছে,
ক্লাস হওয়ার কারণে সে একটা ইয়ে অ্যাকসেপ্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, একটু ইয়ে দিও, সাড়া দিও, ঠিক আছে, না হলে বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে দেখো এইচ প্লাস আয়ন আর অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো। তো সেক্ষেত্রে দেখো একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে একটা বেজ। তার মানে এর আগের যে কনসেপ্টটা ছিল আরহেনিয়াস কনসেপ্টকে ওভারকাম করা যায় তোমার ব্রনস্টেড লাউরি কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। তারপরে আবার HCl ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে, ঠিক আছে। এই ওয়াটারের হচ্ছে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটার কি করছে, HCl থেকে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ওয়াটার ইলেকট্রন গ্রহণ করছে, সরি হাইড্রোজেন গ্রহণ করছে, তার মানে ওয়াটারও এক্ষেত্রে একটা বেজ, ঠিক আছে। আবার দেখো হাইড্রোনিয়াম আয়ন এ কিন্তু একটা ইলেকট্রন, একটা প্রোটন ছেড়ে দিতে পারে, আচ্ছা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হাইড্রোনিয়াম আয়ন একটা অ্যাসিড, ঠিক আছে। তো এরকম। তারপরে দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের দেখো অক্সাইড আয়ন, ঠিক আছে, দুইটা এইচ প্রোটনকে গ্রহণ করতে পারে। তাহলে যেহেতু ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ অক্সাইড আয়ন দুইটা প্রোটনকে গ্রহণ করছে, তার মানে ক্যালসিয়াম অক্সাইডও একটা বেজ, ঠিক আছে, ব্রোনস্টেড বেজ। কিন্তু ব্রোনস্টেড বেজ কি কারণে সুপিরিয়র আরহেনিয়াস কনসেপ্ট থেকে? আমরা অলরেডি দেখলাম যে ব্রোনস্টেড বেজের স্কোপটা হচ্ছে মাস ওয়াইডার, অনেক ওয়াইড। তারপরে এটা নট লিমিটেড টু অ্যাকুয়া সলিউশন, অর্থাৎ এটা ওয়াটারের উপরে নির্ভর করে না, অর্থাৎ ওয়াটারের সলিউশনের উপরে এটা নির্ভর করে না। আচ্ছা, এরপরে কি রিলিজ ওএইচ আয়ন নট নেসেসারি টু কোয়ালিফাই বেস, তার মানে ওএইচ আয়ন রিলিজ করার দরকার হচ্ছে না। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখলাম কোনো ওএইচ আয়ন নাই, তারপরেও সেটা অ্যামোনিয়া হচ্ছে একটা বেস। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা কোনো ওএইচ আয়ন নাই, তারপরেও সেটা বেস। তাহলে এই হচ্ছে সুপিরিয়রিটি, মানে ব্রোনস্টেড লাউরি কনসেপ্ট কোন দিক থেকে সুপিরিয়র আরহেনিয়াস কনসেপ্টের থেকে। আচ্ছা, এবার আসো কনজুগেটেড অ্যাসিড বেস, এটা খুব ইম্পর্টেন্ট। কনজুগেটেড অ্যাসিড বেস মানে কি? ধরো এই যে হচ্ছে একটা অ্যাসিড, মনে করো এখানে HCl আছে, এখানে একটা বেজ আছে। আমরা জানি কি অ্যাসিড বেজ রিঅ্যাকশন করে কি হয়, সল্ট অ্যান্ড ওয়াটার হয়, তাই না? অ্যাসিড বেজ রিঅ্যাকশন করে সল্ট অ্যান্ড ওয়াটার হচ্ছে। তার মানে কি হচ্ছে, দেখো এখানে HA বির সাথে বিক্রিয়া করে আরেকটা HB তৈরি করছে, আরেকটা হচ্ছে কনজুগেটেড বেস তৈরি করছে। হ্যাঁ, কেন এটাকে কনজুগেটেড বেস বলছি? দেখো এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। এই অ্যাসিড কি করছে, আমরা জানি অ্যাসিড কি করে, প্রোটন দান করে, তাই না? প্রোটন দান করলো কাকে? এই বেসকে, বেসকে প্রোটন দান করে হলো HB। তার মানে এখানে কি তার একটা প্রোটন আছে, তার মানে সে এই প্রোটনটাকে দান করতে পারবে যদি তুমি রিঅ্যাকশনটাকে উল্টা দিকে নাও, ঠিক আছে। আবার এই বেস যখন এদিকে এটা এদিকে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন এ হচ্ছে কনজুগেটেড বেস, অর্থাৎ তুমি যদি এই রিঅ্যাকশনটাকে উল্টা দিকে নাও, তার মানে এ হচ্ছে সেক্ষেত্রে বেস হিসেবে কাজ করবে, ঠিক আছে। তার মানে একই সাথে একটা রিঅ্যাকশনের অ্যাসিড এবং বেস অল্টারনেট হতে পারে, ঠিক আছে। এই ধরনের অ্যাসিডকে, যেমন এই অ্যাসিডকে আমরা কি বলছি, কনজুগেটেড অ্যাসিড, ঠিক আছে। যে অ্যাসিডটা যে রিঅ্যাকশনের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে, আর এটাকে বলছি কনজুগেটেড বেস, যেটা রিঅ্যাকশনের পরে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ঠিক এইভাবে তোমার অ্যাসিড বেস রিঅ্যাকশন গুলো তোমরা একটু দেখবা, কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারের ডেফিনেশনটা একটু দেখলা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, এরপরে আসো এক্সাম্পল অফ অ্যাসিড বেস, কনজুগেটেড অ্যাসিড বেস। এই যে একটা এক্সাম্পল দেখো দিয়েছে এখানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া রিঅ্যাকশন করে একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে, আর হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করলো। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়াম যে আয়নটা এখানে দেখো একটা হাইড্রোজেন বেশি আছে, এ খুব সহজেই ছেড়ে দিয়ে এই বেজে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে সে যেহেতু ইলেকট্রন দান করে এই অ্যামোনিয়াম আয়ন, তার মানে এ হচ্ছে অ্যাসিড, কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এ হচ্ছে কনজুগেটেড অ্যাসিড। মনে থাকবে? আচ্ছা, শুনতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. নেটের কারণে কোনো সমস্যা হচ্ছে নাকি? না, স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আরেকভাবে দেখো, আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, ঠিক আছে।
তো এইভাবে মোটামুটি কনজুগেটেড অ্যাসিড বেজ একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো খুব সহজ, আমি এগুলো অতটা মানে জাস্ট একটু টাচ দিয়ে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো ক্লাসেস অফ ব্রোনস্টেড অ্যাসিড বেস। ব্রোনস্টেড অ্যাসিড বেসের কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। মনোপ্রোটিক, প্রোটিক অ্যাসিড, পলিপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে? তো মনোপ্রোটিক অ্যাসিড মানে যাদের একটা প্রোটন আছে, আর পলিপ্রোটিক অ্যাসিড মানে যাদের দুইটা প্রোটন আছে, ঠিক আছে? তো এইরকম পলিপ্রোটিক দুইটা, তিনটা, চারটা, যেমন তোমার নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের হচ্ছে তোমার কয়টা, তিনটা, সরি, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের, সরি, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের তিনটা, ঠিক আছে? তো এরকম প্রোটন কয়টা আছে সেটার উপরে ডিপেন্ড করে, যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের দুইটা, নাইট্রিক অ্যাসিডের একটা, ঠিক আছে? এইরকম কয়টা প্রোটন আছে সেটার উপরে ডিপেন্ড করে কোন ওইটা মনোপ্রোটিক না পলিপ্রোটিক এটা বোঝা যাবে। আর অ্যাম্ফিপ্রোটিক যেটা আছে, অ্যাম্ফিপ্রোটিক মানে যে তোমার অ্যাসিড বেস দুইটা হিসেবেই কাজ করতে পারে। যেমন ওয়াটার হচ্ছে অ্যাম্ফিপ্রোটিক, অ্যাম্ফিপ্রোটিক, ঠিক আছে? কারণ দেখো ওয়াটার HCl এর সাথেও রিয়াকশন করছে, ওয়াটার অ্যামোনিয়ার সাথেও রিয়াকশন করছে। এক্ষেত্রে HCl হচ্ছে অ্যাসিড, এক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে বেস, এই জন্য ওয়াটারকে অ্যাম্ফিপ্রোটিক বলা হয়, ঠিক আছে? এরকম ঠিক অ্যাম্ফিপ্রোটিক আরো আছে, যেমন H2S, ঠিক আছে, তারপরে HCO3, তারপরে HPO4, এগুলো সব অ্যাম্ফিপ্রোটিক। এটা প্রোটন গ্রহণ করতেও পারে, আবার প্রোটন ছেড়ে দিতেও পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে H2S কেন অ্যাম্ফিপ্রোটিক বলা হয়, ওয়াটারকে কেন অ্যাম্ফিপ্রোটিক বলা হয়, হোয়াই সোডিয়াম কার্বনেট, সরি, কার্বনিক অ্যাসিড অ্যাম্ফিপ্রোটিক, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে স্ট্রেংথ অফ ব্রোনস্টেড অ্যাসিড বেস, ব্রোনস্টেড অ্যাসিড বেসের স্ট্রেংথ, ঠিক আছে? দেখো উইক, স্ট্রং অ্যাসিডের যে বেস হয় সেটা উইক বেস, আর উইক অ্যাসিডের যে বেস হয় সেটা স্ট্রং বেস, ঠিক আছে? আবার স্ট্রং বেজের যে অ্যাসিড হয় সেটা উইক অ্যাসিড, আবার উইক বেজের যে অ্যাসিড হয় সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, মনে থাকবে? আচ্ছা, এরপর আসো লুইস কনসেপ্ট। এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা দিয়ে যে কোনো অ্যাসিড বেসকে আমরা ডিফাইন করতে পারি, কিন্তু এটা হচ্ছে তোমার ব্রোনস্টেড-লাউরি কনসেপ্টের একটু আলাদা। তো এক্ষেত্রে কি হয়, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন পেয়ার একসেপ্টর আর ইলেকট্রন পেয়ার ডোনার, যারা ইলেকট্রন পেয়ার একসেপ্টর তারা হচ্ছে অ্যাসিড, এটা মনে রাখবা। এর আগে আমরা কি দেখছিলাম, যারা প্রোটন ডোনার তারা হচ্ছে অ্যাসিড, আর এক্ষেত্রে কি ইলেকট্রন পেয়ার একসেপ্টর যারা, অর্থাৎ ইলেকট্রন পেয়ার যারা গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড, আর ইলেকট্রন পেয়ার যারা ডোনেট করবে তারা হচ্ছে বেস। ইলেকট্রন পেয়ার, ওই যে যেটা তোমাদেরকে বললাম যে লোন পেয়ার ইলেকট্রন, যেমন অ্যামোনিয়ার দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটারের অক্সিজেনের উপরে, সরি, অ্যামোনিয়ার একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটারের অক্সিজেনের উপরে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? তারপরে এরকম। আচ্ছা, এরপরে দেখো যে লুইস বেজের ক্ষেত্রে এই যে লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড মনে করো এ, আর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন সহ একটা বেজ আছে। তো দেখা যাবে যে দুইটা ইলেকট্রন এ গ্রহণ করছে, করে একটা কমপ্লেক্স তৈরি করছে। তার মানে অ্যাসিড কেন হচ্ছে, এ লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করছে এই কারণে, আর এ লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করছে বলে এ হচ্ছে বেজ। তাহলে অ্যামোনিয়া এক্ষেত্রে কি হবে তোমরা বলতে পারবা? আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, স্যার অ্যামোনিয়া কি হবে? বেস, বেজ। কেন বেজ? স্যার লন্ডন ইলেকট্রন দান করবে, স্যার ইলেকট্রন, হ্যাঁ, হ্যাঁ। ওরা লোন ইলেকট্রন পেয়ার দান ইলেকট্রন করে। শেয়ার করে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে ইয়ে করি, আমি আমি নাম ধরেই বলি, হ্যাঁ। হায়াত, হায়াত শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, হায়াত, হায়াত একটু বলো তো যে কনজুগেটেড অ্যাসিড বেস কি বুঝলা তুমি একটু? কনজুগেটেড অ্যাসিড বেস হ্যাঁ, 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 স্যার, হ্যাঁ। অ্যাসিড ক্ষারের সাথে অ্যাসিড বেসের সাথে বিক্রিয়া করে যে মানে যে হুম, হুম, লবণাক্ত পানি উৎপন্ন করে। হুম, হুম, তো অ্যাসিড হুম, বলো। যে মানে
আচ্ছা, আমি বলি যে একটা রিয়াকশনে অ্যাসিড বেস যখন বিক্রিয়া করছে, ঠিক আছে, তার প্রোডাক্ট যেটা হবে সেটা একটা অ্যাসিড একটা বেস হিসেবে কনসিডার করা হয়। কারণ কারণ কি, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী তারা হচ্ছে প্রোটন ডোনেট করতে পারে অথবা প্রোটন একসেপ্ট করতে পারে। ঠিক আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড আর আহ, একটু আসো রিয়াকশনটা। আচ্ছা, অ্যামোনিয়া আর হ্যাঁ, হাইড্রোক্লোরিক আচ্ছা, অ্যাসিড। অ্যামোনিয়া, না আমি ওটা দরকার নাই। আচ্ছা, আমি ওইটা সহজ, এটা একটু দেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে ওয়াটার, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে, আর এক্ষেত্রে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। তাহলে মানে ক্লোরাইড আয়ন দেখো একটা ইলেকট্রন একসেপ্ট করতে পারে, সরি প্রোটন একসেপ্ট করতে পারে, তার মানে যে প্রোটন একসেপ্ট করতে পারে সে বেস, আর যে প্রোটন দান করতে পারে সে অ্যাসিড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব যে কনজুগেটেড অ্যাসিড বেস কি, যখন কোনো অ্যাসিড বেস রিয়াকশন করবে তখন তার প্রোডাক্টে যে অ্যাসিড বেস তৈরি হবে সেই অ্যাসিড বেস গুলোকে আমরা কনজুগেটেড অ্যাসিড বলবো। অর্থাৎ যে অ্যাসিডের ইউজ করে একটা বেস তৈরি হলো সেটা কনজুগেটেড বেস ওই অ্যাসিডের, ঠিক আছে, অথবা যে বেসকে ইউজ করে যে অ্যাসিড তৈরি হলো সেটা কনজুগেটেড অ্যাসিড ওই বেজের। মনে থাকবে? আচ্ছা, এরপরে লুইস কনসেপ্টটা বুঝতে পারছো তাই না? লুইস কনসেপ্টে তোমার লোন পেয়ার ইলেকট্রন যে দিবে সে হচ্ছে বেস, আর যে গ্রহণ করবে সে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, এবার আসো লোন পেয়ার ইলেকট্রনের কয়েকটা উদাহরণ দিই। যেমন অ্যামোনিয়া একটা গেল, আমরা অলরেডি দেখছি। তারপরে ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারে কয়টা লোন পেয়ার ইলেকট্রন থাকে? দুইটা। আবার এই ক্ষেত্রে হচ্ছে ওএইচ এর ক্ষেত্রে দেখো লোন পেয়ার ইলেকট্রন আছে কয়টা? তিনটা। মানে লোন পেয়ার অফ ইলেকট্রন কয়টা আছে? তিনটা। তার মানে একটা এখানে অ্যাকসেপ্ট করে এরকম কমপ্লেক্স তৈরি করছে H2SO2, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এইটা খুব ইম্পর্টেন্ট যে BF3 কেন তোমার এখানে তোমার ইয়ে হিসেবে কাজ করে, অ্যাসিড হিসেবে কাজ করে, ঠিক আছে। BF3 কি করে, BF3 তে তোমরা যদি একটু মানে ইলেকট্রন বিন্যাস করো, হ্যাঁ, বোরন, বোরনের কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? 5টা স্যার। পাঁচটা হ্যাঁ, স্যার, পাঁচটা। গুড, 5টা। আচ্ছা, লাস্ট শেলে কয়টা আছে? লাস্ট শেলে তিনটা। 3টা। আচ্ছা, লাস্ট শেলে আমরা কি জানি অক্টেট রুল অনুযায়ী লাস্ট শেলে কয়টা নিতে পারবে? মানে 2, 8, 8 এরকম জানি না, লাস্টে আরো কয়টা নিতে পারবে? আরো আরো 5টা, পাঁচটা স্যার। 5টা। আরো 5টা নিতে পারবে, বুঝছো? তার মানে কি, তার ওই লাস্ট সেল ইলেকট্রন নেওয়ার ক্যাপাবিলিটি আছে, এই কারণে সে কি করে ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন আসতেই পারে যে BF3 কেন তোমার লুইস অ্যাসিড বলা হয় BF3 কে? তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবা যে বোরনের ইলেকট্রন বিন্যাসটা দিলা, দিয়ে তার লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে এটা দেখালা, সে লাস্ট সেলে আরো কয়টা নিতে পারে, ঠিক আছে, তার মানে যে ইলেকট্রন পেয়ার নিতে পারে তার মানে লাস্ট সেলে 5টা ইলেকট্রন, তার মানে সে আরো 2টা ইলেকট্রন পেয়ার নিতে পারবে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি বোরন এক্ষেত্রে অ্যাসিড হিসেবে কাজ করবে যেহেতু সে লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করছে, ঠিক আছে। আর এই বেজ হিসেবে যে কাজ করবে সে অ্যামোনিয়া হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হিসেবে, বেজ হিসেবে সে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে, ঠিক আছে। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম একটু চিন্তা করো, অ্যালুমিনিয়ামের কয়টা আছে মনে করো? অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম কত? 13। হ্যাঁ, 13 13। স্যার। 13, তার মানে 2, 8, আর লাস্টে কত? 3, তার মানে আরো তোমার সে 5টা নিতে পারবে, তাই না? যেহেতু এখন জি ক্লোরাইড স্যার। 3টা এর সাথে অ্যাটাচড আছে, ক্লোরাইড দেখো 3টা এর সাথে অ্যাটাচ আছে, মানে 3টা তোমার হচ্ছে মানে অলরেডি 3টা দখল করা আছে, তার মানে আরো 2টা সে নিতে পারবে। তার মানে এই কারণেই সে আরো 2টা কোথা থেকে দেবে? আরেকটা যে কোনো বেস থেকে, যেমন ওয়াটারের সাথে অ্যালুমিনিয়াম আয়ন যদি বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, তাই না? ঠিক ঠিক একই ভাবে তোমরা মোটামুটি আহ, এটা বুঝতে পারছো তাই না, কোনটা অ্যাসিড কোনটা বেস? জি স্যার। জি স্যার। আহ আচ্ছা, তাহলে এইগুলো একটু দেখো, একটু কিছু টেকনিক্যাল কোশ্চেন আসে যে BF3 কেন অ্যাসিড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন অ্যাসিড, ঠিক আছে, এগুলো ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো সুপিরিয়রিটি অফ লুইস মডেল অফ অ্যাসিড বেস। অ্যাসিড বেসের ক্ষেত্রে সুপিরিয়রিটি কি? দেখো, ইট ইজ ইউজফুল বাট লিমিটেড মডেল টু আরএনএস ওয়াজ রিপ্লেসড বাই দ্য জেনারেল মডেল অফ ব্রুনস্টেড। আচ্ছা, এখানে দেখো যে লুইস দিয়ে তুমি যে কোনো অ্যাসিড বেসকে তুমি ডিনোট করতে পারবা, যেটা ব্রুনস্টেড লাউরির কিছু লিমিটেশন ছিল। তার মানে যে কোনো লিমিটেশনকে ওভারকাম করা যায়। যেমন এখানে ধরো এইচ প্লাস প্রডিউসার ছিল, ওএইচ প্রডিউসার ছিল, এখানে ওয়াটার, আরএনএস এর ক্ষেত্রে ওয়াটার অবশ্যই লাগতো, ঠিক আছে? কিন্তু ব্রুনস্টেড লাউরি সেটা কনসেপ্টটা দূর করে তোমার দিল, কি বলে, প্রোটন ডোনার আর প্রোটন অ্যাকসেপ্টর কনসেপ্ট। তারপর ইলেকট্রন পেয়ার কনসেপ্টের ক্ষেত্রে তোমার যে কোনো অ্যাসিড বেসকে ডিনোট করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি অ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে, তোমরা, আমি আর অ্যাডভান্টেজ রিপিট করছি না, কারণ এখানে এই যে দেখো একটা অ্যাডভান্টেজের মধ্যে এই যে BF3, এখন BF3 এটাকে চোখে দেখে বলতে পারবা যে এটা অ্যাসিড না বেস? না না স্যার। কিন্তু লুইস কনসেপ্ট অনুযায়ী এটা অ্যাসিড, ঠিক আছে? তার মানে এগুলোকে প্রত্যেকটা যেগুলো আনসলভ যে মিস্ট্রি ছিল সবগুলো লুইস কনসেপ্ট দ্বারা সলভ করা সম্ভব, ঠিক আছে? এখন তোমাদেরকে এরকম আসতে পারে যে ওয়াটার ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এন্ড বেস, ঠিক আছে? প্রুভ ইট বাই লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট অনুযায়ী এটাকে প্রুভ করো। তাহলে সেক্ষেত্রে তোমরা এইগুলো একটু পড়ো, কারণ ওয়াটারে যেহেতু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, তো তারা কি করে, এই যে দেখো এখানে ওয়াটারে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা একসেপ্ট করছে কে? হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনে দেখো এইচ প্লাস প্লাস মানে তারা দুইটা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ওয়াটারের একটা হাইড্রোজেন এই লোন পেয়ার ইলেকট্রনের একটা পেয়ার সে গ্রহণ করতে পারছে, বুঝতে পারছো? তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন দান করছে, আর আরেকটা ওয়াটার মলিকুলের হাইড্রোজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে এখানে কি বোথ অ্যাসিড এবং বেস দুই হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? যেহেতু দান করছে তার মানে এ হচ্ছে বেস, আর এটা যেহেতু এ গ্রহণ করছে তার মানে এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি। আচ্ছা, এবার দেখো রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিড। অ্যাসিডের রিলেটিভ স্ট্রেংথ কিভাবে বের করবা, ঠিক আছে? ধরো এই একটা অ্যাসিড আছে, এইচ এর জায়গায় তুমি ক্লোরাইড, সালফেট, তারপরে তোমার নাইট্রেট, যে কোনো কিছু হতে পারে, ফসফেট, ঠিক আছে? তাহলে এইচ কি করলো? ওয়াটারের সাথে রিয়াকশন করে এইচে মানে অ্যাসিড তৈরি করলো হাইড্রোনিয়াম আয়ন, আর একটা হচ্ছে কনজুগেটেড বেস তৈরি করলো এ, ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারি, দেখো হাইড্রোনিয়াম আয়ন ইকুয়াল টু এইচ প্লাস। কেন হাইড্রোনিয়াম আয়ন ইকুয়াল টু এইচ প্লাস? যখন যে সলিউশনটা আমি নেব সেটা যদি খুব ডাইলিউট হয়, ঠিক আছে? খুব ডাইলিউট মানে ওয়াটারের পরিমাণ খুবই কম, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, এখান থেকে যে পরিমাণ তোমার হাইড্রোনিয়াম আয়ন হবে, অর্থাৎ যে কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টাই হাইড্রোনিয়াম আয়ন হবে। আমার কথা বুঝতে পারছো? যে কয়টা প্রোটন থাকবে ঠিক সে কয়টা হাইড্রোনিয়াম আয়ন হবে। যেমন এখানে যদি একটা প্রোটন থাকে, সে একটা H2O ওর সাথে রিঅ্যাকশন করে একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। যদি এখানে তিনটা প্রোটন থাকে তাহলে তিনটা H2 এর সাথে রিঅ্যাকশন করে তিনটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। তার মানে আলটিমেটলি কি হলো, হাইড্রোনিয়াম আয়ন ইকুয়াল টু H প্লাস আয়ন, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি লিখতে পারি, যে H এ প্লাস H2O H প্লাস প্লাস A, এটা লিখতে পারি না? কিন্তু আমরা ল অফ মাস অ্যাকশন মনে আছে তোমাদের? পড়ছিলে কখনো ল অফ মাস অ্যাকশন? জি স্যার। স্যার আচ্ছা, বাংলাটা বললে ভালো হয়, মানে ইংলিশটা বুঝতেছি না। ল অফ মাস অ্যাকশন, মাস যে অ্যাকশন কে এ কে বি ওগুলো। হ্যাঁ, ভরের কি জানো, নিত্যতার সূত্র নাকি এরকম এরকম একটা নিত্যতা সূত্র, ভরের সংরক্ষণ ভরের ভর সূত্র। ক্রিয়া হ্যাঁ, সূত্র, ভর ক্রিয়া, ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা এরকম কিছু একটা ভর হবে। ক্রিয়া। আচ্ছা, বাংলাটা আমার প্রক্রিয়া। আচ্ছা, ভর ক্রিয়ায় ধরো। তো সেখানে কি হয়, যে এটা হচ্ছে কি তোমার রিঅ্যাক্টেন্ট, আর এখানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে? কে ইকুয়াল টু ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইকুয়াল টু তোমার রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। তাহলে এটাকে কে কি বলে আমরা? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে
খুব সহজেই আমরা এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে একটা অ্যাসিড স্ট্রেংথ কিরকম হয় তাহলে আমরা সেটা বের করতে পারবো খুব সহজে। ঠিক আছে, এখন দেখো যে কে ভ্যালু মেজার করে খুব সহজেই আমরা অ্যাসিডের স্ট্রেংথটা বের করতে পারি এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, যে এই অ্যাসিডটা কি ধরনের স্ট্রেংথ, স্ট্রেংথ বলতে বোঝায় এই অ্যাসিডের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত বেশি। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে সেই অ্যাসিডের স্ট্রেংথও তত বেশি হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মনে থাকবে। তার মানে এখানে এক একটা অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তোমার মানে সবসময় কনস্ট্যান্ট থাকে, ফিক্সড থাকে। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফিক্সড। তারপরে তোমার কি বলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ডিসোসিয়েশন কনস্ট্যান্টও ফিক্সড। তাহলে যে কোনো অ্যাসিড, তুমি ওই অ্যাসিডটা জানো না যে ওখানে কোন অ্যাসিড প্রেজেন্ট আছে, অথবা এই অ্যাসিডের তুমি স্ট্রেংথ জানো না, তাহলে তুমি যদি ওই অ্যাসিডের কে এর মান অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মান যদি তুমি জানো, তাহলে সেক্ষেত্রে তুমি ওই অ্যাসিডের যেটা কনসেন্ট্রেশন, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, এটা আমরা জানলাম, কিন্তু প্রোডাক্টে কত পরিমাণ H+ আছে সেটা জানার জন্য আমরা এই ইকুয়েশন দিয়ে খুব সহজেই বের করতে পারবো। মনে থাকবে? আচ্ছা, ঠিক দেখো এই যে এখানে কিছু ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান দেওয়া আছে, যেমন এই যে হাইড্রোজেন সালফেট আয়নের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এত, তারপরে ক্লোরাস অ্যাসিডের, তারপরে HF হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তারপর নাইট্রাস অ্যাসিডের। ঠিক আছে, দেখো এই সবগুলো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান কি এক একটা অ্যাসিডের ক্ষেত্রে এক এক রকম। তো যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে সবসময় কনস্ট্যান্ট থাকে। এখন তুমি যদি কোনোভাবে ধরো এইচএফ এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মানটা যদি তুমি জানো, দিয়ে এই জায়গায় বসায় দিলা, তার মানে এখানে H+ আয়নের মান এবং এইটার মান বের করা যাবে না? খুব সহজে বের করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমার ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান। এরপরে এখানে দেখো অনেকগুলো ইকুয়েশন ইয়ে করা আছে, ডেরাইভ করা আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? হুম, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো ক্যালকুলেশন অফ রিলেটিভ স্ট্রেংথ অফ উইক অ্যাসিড ফ্রম কে। একটা উইক অ্যাসিডের কিভাবে আমরা রিলেটিভ স্ট্রেংথ বের করতে পারি। ঠিক আছে, এখন উইক অ্যাসিড কেন বললো, কারণ আমরা জানি যে উইক অ্যাসিডের H+ এর ডিসোসিয়েশন খুব কম হয়। ঠিক আছে, অর্থাৎ যেমন তোমার অ্যাসিটিক অ্যাসিড ওয়াটারে খুব সহজে ডিসোসিয়েট হয় না, আর ডিসোসিয়েট না হলে সে কি হাইড্রোজেন আয়নের পরিমাণ খুব কম দেয়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন আয়নের পরিমাণ বের করাটা একটু কঠিন হয়। হ্যাঁ, যেমন আমরা কমন ল অফ মাস অ্যাকশন থেকে আমরা এটা জানলাম যে এটা অ্যাসিডের ইকুয়েশন, এখান থেকে কে এর ভ্যালু, এরপরে রিঅ্যাক্টেন্টের তোমার হচ্ছে কনসেন্ট্রেশন বাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন। এখন মনে করো যে সি মোল পার লিটার কনসেন্ট্রেটেড একটা অ্যাসিড সলিউশন নেওয়া হলো। ঠিক আছে, আলফা হচ্ছে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অর্থাৎ সে কতটুকু ডিসোসিয়েট হতে পারে, বুঝেছো, টোটাল কতটুকু ডিসোসিয়েট হয়। ঠিক আছে, একটা সি মোল পার লিটার কনসেন্ট্রেশনের একটা অ্যাসিড নেওয়া হলো। মোল বোঝো তো তোমরা? আবার সালফিউরিক অ্যাসিডের ওয়ান মল বলতে কি বোঝায় বলো তো? সালফিউরিক অ্যাসিডের 1 মল বলতে কি বোঝায়? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ডিজলভ আসে কিসে? 1 লিটার পানিতে। 1 লিটার। আচ্ছা ঠিক আছে, 1 লিটার পানিতে না 1 লিটার সলিউশনে? 1 লিটার সলিউশন পানি। হ্যাঁ, 1 লিটার পানিতে না, পানিতে হলে তো সলভেন্ট হয়ে যাবে, বুঝছো? সলিউশনটা হবে 1 লিটার। ঠিক আছে, টোটাল সলিউশনটা হবে 1 লিটার, মনে থাকবে? আচ্ছা, এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অর্থাৎ এক একটা অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন এক এক রকম। ঠিক আছে, এখানে জাস্ট ধরে নেওয়া হলো যে এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা মনে করো যে 3 মোল 4 মোল 5 মোল ডিসোসিয়েট হয় একবারে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে দেখো যে আমি যদি কনসেন্ট্রেশন ধরি তাহলে কয়টা এখানে কয়টা মোল প্রেজেন্ট আছে, যেমন সি মোল অফ মানে যে লিটার আছে সেখানে ধরো সি মোল পার লিটার, মানে অর্থাৎ 98 গ্রাম পার লিটার তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে। এখন কতগুলো মোল আছে, এটা 1 মোল হতে পারে, 2 মোল হতে পারে, 3 মোল হতে পারে, এটা তো আমরা জানি না মনে করো। তো সাপোজ আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে আলফা, তার মানে তাহলে টোটাল কনসেন্ট্রেশন কি হবে 3 গুণ অর্থাৎ আলফা গুণ সি, ঠিক আছে। টোটাল কনসেন্ট্রেশন অফ এ এর কি হবে আলফা গুণ তোমার হচ্ছে সি। আবার এইচ এ, যেহেতু এইচ এ ভেঙে তোমার হচ্ছে এই প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, এখন এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, আর এটা যদি 1 হয়, তাহলে এইগুলো বাদ দিতে হবে না 1 থেকে। 1 মানে হচ্ছে তোমার ওভারঅল এত ছিল, ভেঙে হচ্ছে এত মোল এবং এত মোল তৈরি হলো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এইচ এর কনসেন্ট্রেশন হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে ওভারঅল আমরা কি কি লিখতে পারি সি ইন্টু আলফা গুণ আলফা, আলফা সি আলফা স্কোয়ার, আর সি সি কেটে গেলে এটা সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। এটা হচ্ছে কে এ সমান সমান হলো। এখন উইক অ্যাসিডের ক্ষেত্রে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1, কারণ উইক অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাসের মান খুবই কম হবে এবং এ মাইনাস অর্থাৎ ডিসোসিয়েশন খুবই কম হবে। তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস আলফাকে 1 ধরা হয়। তাহলে আমরা কি জানি কে ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। তাহলে এখন দুইটা ডিফারেন্ট অ্যাসিডের ক্ষেত্রে, একটা ধরো অ্যাসিড 1 আর একটা অ্যাসিড 2, তাহলে সেক্ষেত্রে কি হবে কে 1 বাই কে 2 সি আলফা স্কোয়ার বাই সি আলফা 2 স্কোয়ার। তাহলে আলফা 1 বাই আলফা 2 ইজ ইকুয়াল টু রুট ওভার কে 1 বাই কে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে স্ট্রেংথ অফ অ্যাসিড 1 স্ট্রেংথ অফ, এখানে আলফাটাকে কেন স্ট্রেংথ বলছে, কারণ হচ্ছে এখানে কয়টা মোল অ্যাসিড আছে সেটার উপরে ডিপেন্ড করে তার স্ট্রেংথ হবে। যেমন সালফিউরিক অ্যাসিডের 1 মোলারের স্ট্রেংথ আর সালফিউরিক অ্যাসিডের 2 মোলারের স্ট্রেংথ কখনো সেম হবে না, ঠিক আছে। ঠিক একই রকম যত অ্যাসিডের স্ট্রেংথ যত বেশি হবে, তার হচ্ছে মোলারিটি যত বেশি হবে, তার স্ট্রেংথটাও তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে এই ইকুয়েশনটা অর্থাৎ কে 1 এবং কে 2, আমরা জানি যে প্রত্যেকটা অ্যাসিডের কে এর ভ্যালু অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমরা এই দুইটার যদি মান কনস্ট্যান্ট মানটা আমরা জানি এবং যে কোনো একটা অ্যাসিডের যদি আমরা স্ট্রেংথটা জানি, তাহলে সেক্ষেত্রে আরেকটা অ্যাসিডের স্ট্রেংথটা খুব সহজেই বের করা যাবে। তার মানে এখান থেকে অ্যাসিডের স্ট্রেংথটাকে কম্পেয়ার করে দুইটা অ্যাসিডের রিলেটিভিটি বা রিলেটিভ স্ট্রেংথ খুব সহজেই বের করা যায়। ঠিক এরকম একটা প্রবলেম দেখো যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া আছে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্ট্রেংথ অফ দিস অ্যাসিড বের করতে হবে, রিলেটিভ স্ট্রেংথ বের করতে হবে। তাহলে রিলেটিভ স্ট্রেংথ বের করবো কিভাবে, এই অ্যাসিড ভাগ এই অ্যাসিড সমান সমান রুট ওভার এই অ্যাসিডের তোমার কনস্ট্যান্ট বাই এই অ্যাসিডের কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে ফর্মিক অ্যাসিড 3.438 টাইমস স্ট্রঙ্গার দেন অ্যাসিডিক অ্যাসিড। এইরকম তোমার যে কোনো অ্যাসিডের, এখানে সালফিউরিক অ্যাসিড হতে পারে, এখানে তোমার হচ্ছে তোমার কোনো উইক অ্যাসিড ধরো অন্য কোনো উইক অ্যাসিড হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের তুলনায় ফর্মিক অ্যাসিডের তোমার স্ট্রেংথ কতটুকু বেশি আমরা এগুলা এখান থেকে বের করতে পারবো এই ইকুয়েশন থেকে, ঠিক আছে। ঠিক একই রকম দেখো এই প্রত্যেকে এই দুইটা প্রবলেম সুন্দর করে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে? ইয়েস স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। স্যার কোন হ্যাঁ অ্যাসিডেরটা উপরে রাখবো কোন অ্যাসিডেরটা নিচে রাখবো এটা যেইটাই রাখো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে সবচেয়ে ভালো হয় যে যেটার একটা ভ্যালু পাওয়া যায়। যেমন দেখো এই অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানের উপরে নির্ভর করবা, যে কে এর মানটা যেটা বেশি ওটা উপরে রাখবা, ঠিক আছে। যেমন এই অ্যাসিডের ক্ষেত্রে 1 × 10⁻³ এখানে কে এর মান বেশি না, আর 1 × 10⁻⁴ এটা কে এর মান কম। তাহলে আলটিমেটলি কি হবে, এটা যদি ভাগ করো তাহলে 100 হবে, কি রুট ওভার করলে কত হয় 10 হবে। বুঝছো, এক্ষেত্রে কি হয় একটা তুমি মান পাইলা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টারটা খুব সহজ, খুবই সহজ, তোমরা ইয়েতে পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়ে আসছো, বুঝছো। হয়তো তোমাদের কাছে অনেক বিরক্ত লাগতে পারে, কি ব্যাপার আর্হেনিয়াস ব্রোনস্টেড এগুলো আবার পড়াচ্ছে, বুঝছো? আচ্ছা না স্যার ঠিক আছে, সেইগুলো আগে ভাগে পড়ে আসাতে এখন হচ্ছে স্যার খুব সহজে বুঝতেছি।
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে আরো সুন্দর সুন্দর কিছু ইয়ে আছে, হ্যাঁ। তোমার এগুলো তোমরা একটু মানে আমার নেক্সট ক্লাসের জন্য আমি রাখছি, হ্যাঁ। আজকে এই পর্যন্ত শেষ করব। তোমরা একটু এগুলো দেখো যে পিএইচ কি, পিএইচ কিভাবে সলিউশনের পিএইচ বের করে, হ্যাঁ। তারপরে তোমার এখানে কিছু বাফার সলিউশন আছে, আচ্ছা, এগুলো একটু মোটামুটি এই ম্যাথ গুলো করলে আমি পিএইচ পর্যন্ত করাবো। বাফার সলিউশনের খুব বেশি ডিটেলসে যাব না, কারণ তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে। এই পিএইচ পর্যন্ত টুকটাক তোমরা একটু দেখে এসো, মনে থাকবে? Yes, sir. হুম, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আজকে শেষ করলাম, হ্যাঁ। তোমাদের নেক্সট ক্লাস নেক্সট কবে হবে? আবার মঙ্গলবার, মনে থাকবে। এবং তোমরা Okay, একটু sir. একটু চেষ্টা করবা যে আমি ঢোকার 5 মিনিট আগে আসতে। Okay, sir. আচ্ছা, আমি তাহলে আজকে শেষ করি, হ্যাঁ। Okay, sir. আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই জি সবাই স্যার, ভালো ভালো থেকো, আসসালামু হ্যাঁ। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।